চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আজকে আমাদের পডকাস্টের 3rd এপিসোডে আমরা আমাদের গেস্ট হিসাবে নিয়ে এসেছি ইনভেস্টিভ আ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি অ্যান্ড সিইও জনাব ইমরান হাসান ভাইকে। তো আজকে আমরা পুরো ভিডিওতে ওনার কাছে বা ওনার সাথেই আলোচনা করব। ওনার কাছ থেকে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট বা ইনভেস্টমেন্ট নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করব। সো আশা করি পুরো ভিডিওটা আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। আমরা শুরুতেই চলে যাচ্ছি ইমরান হোসেন ভাইয়ের কাছে। ভাই ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। সো আমরা আসলে আপনার ইন্ট্রোডাকশন তেমন দেইনি। আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, যেটা বললেন, আমি এখন ইনভেস্টিভ অ্যাসেট ম্যানেজমেন্টের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর। তো আমরা লাইসেন্স পেয়েছি 2024-এর ফেব্রুয়ারিতে। কোম্পানি ফরমেশন আরো আগে হয়েছে। আমরা একটা হাই গ্রোথ ফান্ড ম্যানেজ করি, মিউচুয়াল ফান্ড, ইনভেস্টিভ গ্রোথ ফান্ড, যেটা মূলত গ্রোথ ওরিয়েন্টেড স্টকগুলোতে ইনভেস্ট করে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড ইনকাম থেকে বিনিয়োগকারীদের একটা ভালো রিটার্ন দেওয়ার চেষ্টা করা হয়। আর আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি একটু ইন্টারেস্টিং। আমার গ্রাজুয়েশন ছিল ইঞ্জিনিয়ারিং এ। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েটে পড়ালেখা। তার পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং জবও কিছুদিন করি মেঘনা গ্রুপে, সাইকেল ফ্যাক্টরিতে, এবং পাশাপাশি আমি এমবিএ করি ঢাকা ইউনিভার্সিটিতে, বিজনেস ফ্যাকাল্টিতে। পরবর্তীতে এমবিএ করার পরে আমি এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স, যারা পরবর্তীতে অ্যাসেট ম্যানেজমেন্ট লাইসেন্স নেয় এবং ক্যাপিটাল মার্কেটে কাজ করে, সেখানে জয়েন করা হয়। তারপরে আমি ইভেন্চুয়ালি সেই কোম্পানির আমি ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে প্রমোটেড হই। এর পরবর্তীতে আমি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট, সেখানেও ফাউন্ডার সিইও হিসেবে জয়েন করি। আমি তখন প্রথম সিইও ছিলাম যে কোম্পানিকে অপারেশনে নিয়ে আসে। সেখানে 6 বছরের বেশি সময় থাকার পরে আমি পরবর্তীতে নিজে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করি, যেটা ফাউন্ডার হিসেবে এখন আমি আছি, ইনভেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট। তো দ্যাটস অল। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে যে আপনি একদম বুয়েট থেকে বা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বর্তমানে আমরা যদি বলি ওয়ান অফ দ্য টপ অ্যাসেট ম্যানেজারের মধ্যে আপনি একজন। সো এই যে ব্যাকগ্রাউন্ড আপনাকে ক্যাপিটাল মার্কেট আসলে কিভাবে আকৃষ্ট করলো, এটা যদি আমাদেরকে একটু শর্টলি বলতেন। এটা আসলে যে খুব প্ল্যান করা হয়েছে তা না। আমি যখন এমবিএ করে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স জয়েন করি, তখন আমার ওয়ান অফ দ্য রোল ছিল হচ্ছে এনার্জি কনসালটেন্সি, যেখানে বিশেষ করে পাওয়ার প্ল্যান্ট গুলার ভ্যালুয়েশন এবং টেকনিক্যাল বলতে এটা নট টেকনিক্যাল অ্যানালাইসিস, মানে ইঞ্জিনিয়ারিং যে টেকনিক্যাল পার্ট গুলা, টেকনিক্যাল ইভালুয়েশন, এই কাজটা তখন আমার ওয়ান অফ দ্য জব রোল ছিল। তো এটা মিক্স অফ ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস। পরবর্তীতে দেখা যায় এই কাজটা কমে আসে এবং এশিয়ান টাইগারের পাশাপাশি সেখানে দেখা যেত ফরেন ফান্ড ম্যানেজমেন্ট বা রিসার্চ সাপোর্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সেই কাজটাও করা হতো। তো যখন ওই কাজটা, ইঞ্জিনিয়ারিং কাজটা কমে আসতে থাকে, তখন দেখা যায় আমি ইভেনচুয়ালি আস্তে আস্তে করে এই ক্যাপিটাল মার্কেটে আমি ইনভেস্ট হয়। তো আলটিমেটলি দেখা যায় এশিয়ান টাইগার পার্টনার্স যখন অ্যাসেট ম্যানেজমেন্ট লাইসেন্সটা পায় তার কিছুদিন পরে, তখন আমি ফুল টাইমই সেখানে এঙ্গেজ হয়ে যাই। এবং আমি আসলে যখন আমি ইঞ্জিনিয়ার ছিলাম, মানে ইঞ্জিনিয়ার পাস করেছি বা জবে জয়েন করেছি, তখন আমার ক্যাপিটাল মার্কেট নিয়ে সেরকম কোনো আইডিয়া ছিল না। আমি জাস্ট একটু একটু জানতাম শেয়ার মার্কেট। বা যখন আমি এশিয়ান টাইগারে জয়েন করি, তখন আমার আস্তে আস্তে করে এটা নিয়ে জানা হয় এবং আমি দেখি যে না, ইন্টারেস্টিং, তো আমি তো জিনিসটা এনজয় করছি। তো সেইভাবেই আবার আস্তে আস্তে করে একটা ট্রানজিশন হয় এবং যত ট্রানজিশন হয় দেখা যায় আমার এখানে প্যাশন আরো ডেভেলপ করছে, আরো ভালো লাগছে। সেই ভালো লাগা থেকেই তারপর আস্তে আস্তে করে এই সেক্টরে ঢুকে পড়া। তো আমরা জানি যে মানে আপনি এশিয়ান টাইগার ক্যাপিটালসে এমডি এন্ড সিইও ছিলেন, দেন শান্তাতে আপনি সিইও এমডি ছিলেন। শান্তা তে আপনি থাকাকালীন 3টা হাই পারফর্মিং মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছিলেন, এবং যে কারণে শান্তাও কিন্তু বেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল ওই সময়টাতে। তারপর এই যে আপনার এইখানের রোল গুলা, দেন আমরা এখন দেখতে পাচ্ছি যে আপনি ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নামে নতুন একটা কোম্পানিতে এমডি এন্ড সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। তো এইখানে আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে নতুন একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লঞ্চ করার ব্যাপারে? প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আসলে বেশ ভালোভাবে আমাকে হেল্প করেছে। যেন আমি এশিয়ান টাইগারে যখন জব করি এবং ওইখানে আমি যখন এমডি পজিশনে কাজ করি, তখন আমার
অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স। তখন আমরা একটা গ্রোথ ফান্ড লঞ্চ করি, তার পরবর্তীতে সরিয়া ফান্ড লঞ্চ করি। এবং একইভাবে শান্তাতে আমি যখন আসি, শান্তাতে জয়েন করার পর যেটা হয় যে আমি তখন একদম কোম্পানির ওইভাবে এক্সিস্ট করতো না, অপারেশন ছিল না। তো একদম শুরু থেকে একদম রিক্রুটমেন্ট, ফান্ড লঞ্চ করা পুরা প্রসেসটাতে ছিলাম। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা তো আসলে বেশ একটা মজার কাজ। একটা জিনিস যখন আস্তে, আস্তে করে গড়া, তৈরি করা, এটা একটা রেডিমেড জিনিসের ওই মজাটা আসলে পাওয়া যায় না। ইভেন সেটাইগুলো আমি এমবিএমসিও অনেক পরে হওয়া হলেও আমি এখানে যখন জয়েন করি তখন আমি অনেক জুনিয়র ছিলাম। এখানে আমি 10 বছরের বেশি সময় ধরে ছিলাম। তো শুরুতে আমি যখন জয়েন করি আমি এই কোম্পানির ফার্স্ট এমপ্লয়ি ছিলাম। তো ফার্স্ট এমপ্লয়ি থাকার কারণেও আমি তখন লিডারশিপ রোলে না থাকলেও আমি পাশ থেকে দেখার সুযোগ হয়েছে যে কিভাবে একটা কোম্পানি গ্রো করছে, কিভাবে ফান্ড লঞ্চ হচ্ছে, কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে, ফরেন ইনভেস্টরদেরকে আমরা কিভাবে রিসার্চ সাপোর্ট দিচ্ছি। এই যে এক্সপেরিয়েন্স গুলা প্লাস শান্তাতে তারপর একই সাথে ৩ টা ফান্ড লঞ্চ করা এবং শান্তাতে পরবর্তীতে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তখন এসএসসি প্রথমবারের মতো ঠিক করলো যে বেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কারা, তারা কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে সেই অ্যাওয়ার্ড দিবে। সেই অ্যাওয়ার্ডটাও আমরা বেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে বাংলাদেশের অ্যাওয়ার্ডটা পেলাম। ওই অ্যাওয়ার্ডটা আমি তখন রিসিভ করলাম। আমার কাছে তখন ভালো লাগলো যে একটা কিছু আমি রিকগনিশন পেলাম চেষ্টা করে এবং এটার পিছনে এফোর্ট দিয়ে। এই এফোর্ট গুলো দেওয়া থেকে পরবর্তীতে আমার আসলে আগে থেকে একটা ইচ্ছা ছিল ক্যারিয়ারের শুরু থেকেই যে আমি নিজে যদি কখনো সুযোগ হয় বিজনেসম্যান হয়ে যাওয়ার। আমি নিজে যদি কোম্পানি করার আমার কখনো সুযোগ হয় যাতে সেই ইয়েটা সুযোগটা যেন পাই সেই চেষ্টা করা। তো ফরচুনেটলি সবকিছু ফেভার করলো। লাইসেন্স পেলাম এবং সেখান থেকে আমার নিজের কিছু করার চেষ্টা করা। যাতে আমি ফিল করি যে আমি কোন একটা জিনিস যাতে আমি রেখে যেতে পারি পার্মানেন্টলি ক্যাপিটাল মার্কেটের জন্য এবং ক্যাপিটাল মার্কেটকে আমি আরো ইমপ্রুভ করতে পারি এই আম আমার ছোট্ট প্রচেষ্টা থেকে। সেইভাবেই আসলে এই কোম্পানিটা আমার পরে আ গঠন করা এবং সেখানে ফাউন্ডার হওয়া। না, আপনার উদ্যোগটা আমি আপনাকে পার্সোনালি অনেকদিন থেকে ফলো করি। সো মানে মানে আমি পার্সোনালি কাইন্ড অফ যে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, দেন আপনার টক শো বা আপনি বিভিন্ন টিভিতে অনেক সময় ছোট ইন্টারভিউতে এসে থাকেন। So আমি সবগুলাই ফলো করার চেষ্টা করি। সো আমার কাছে মনে হয়েছে যে ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন আপনি খুলেছেন বা যখন আমি জেনেছি সেটা আপনার ইন্টারভিউ দেখে, তো তখন মনে হয়েছে যে সামথিং বিগ অর সামথিং নিউ ইজ হ্যাপেনিং। তো আই থিংক সময়ের সাথে সাথে আমরা আরো নতুন কিছু হয়তো বা নতুন ইনোভেশন হয়তো আপনার কাছ থেকে দেখতে পাবো। সেরকমটাই আমাদের এক্সপেকটেশন। তো এবার আমি যদি আপনার ইনভেস্টমেন্ট ফিলোসফি এন্ড স্টাইল নিয়ে একটু কথা বলতে চাই। তো আপনি আপনার নিজেকে একজন জাস্ট ইনভেস্টর হিসেবে যদি চিন্তা করি, অ্যাসেট ম্যানেজার না, তো ইনভেস্টর হিসাবে আপনি আপনার ইনভেস্টমেন্ট স্টাইলটাকে কিভাবে ডেসক্রাইব করবেন? আপনি কি লং টাইম ইনভেস্টর অর ভ্যালু ফোকাসড অর কন্ট্রারিয়ান, বা আপনি আসলে কিভাবে নিজেকে ডিফাইন করতে চান? আচ্ছা, এটা আসলে যদিও এখানে অনেক মিক্স আছে। মানে একটা সিঙ্গেল ইয়েতে বলা আমার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। বাট আমি যদি খুব ব্রিফলি বলি, এটা খুব লং ডিসকাশন। আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। জি, শিওর। আমি নরমালি গ্রোথ স্টক পছন্দ করি। যেই কারণে আমার ১ম ফান্ডটাও গ্রোথ ফান্ড হিসেবে গঠন করা। অন্য ফান্ডে না আছে। যেই কোম্পানিগুলো আমি মনে হয় যে হাই গ্রোথ পটেনশিয়াল আছে এবং আম হয়তোবা এখন অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে একটু এক্সপেনসিভ। বাট এই গ্রোথ পটেনশিয়ালটা যদি আমরা ফ্যাক্টর ইন করি তখন মনে হবে যে না এটা আসলে এক্সপেনসিভ না। এখানে বরঞ্চ অনেক ভালো ক্যাপিটাল গেইনের সুযোগ আছে মিড টু লং টার্মে। এই ধরনের কোম্পানিগুলো আমি সচরাচর পছন্দ করে থাকি। তবে এটাও ঠিক যে গ্রোথ ফান্ড বা গ্রোথ স্টকের মধ্যে রিস্কটাও বেশি থাকে ভ্যালু স্টকের থেকে। কারণ এখানে একটা অ্যাজাম্পশন এর উপর ভিত্তি করে ইনভেস্টটা করা হয়। আমি ধরে নিচ্ছি যে অনেক হাই গ্রোথ আছে এই কারণে এই স্টকটা ফিউচারে একটা ভালো রিটার্ন দিবে। কিন্তু কোনো কারণে যদি আমার অ্যাজাম্পশন তো আসলে মানে ফিউচার ফোরকাস্ট। আর ফিউচার ফোরকাস্ট যদি ঠিক না হয় এবং সেই গ্রোথটা আমি যেটা আশা করছি, যেটা অ্যাজিউম করছি সেটা যদি না হয়ে থাকে তখন কিন্তু এখানে আবার শেয়ার প্রাইসটা অনেক পড়ে যাওয়ার রিস্ক থাকে। অনেক বড় ক্যাপিটাল লস হয়ে যেতে পারে। তো এখানে আমার কাছে মনে হয় যে রিস্ক ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এই কারণে রিস্ক ম্যানেজমেন্টও খুব বেশি ইম্পর্টেন্স দিই। যাতে করে আমি যদি কখনো মনে হয় যে আমার ডিসিশন ভুল ছিল অথবা পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, তখন আমি যেভাবে ভেবেছিলাম হবে সেটা যেকোনো কারণে হয়নি, এক্সটার্নাল কোনো কারণে। তখন আমি দেখা যায় সেখান থেকে আবার লসটা আমি কাট ডাউন করে ফেলি। আমি এটা জাস্ট হোপ নিয়ে বসে থাকি না। আমি চেষ্টা করি ডিসিপ্লিন থাকার জন্য। তারপর অনেক সময় স্লিপ হয়ে যায়। অ্যাজ এ হিউম্যান
কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি যাতে একটা ডিসিপ্লিন ওয়েতে আমি ইনভেস্টমেন্ট করি। আমার কাছে মনে হয় সব স্টাইলই ভালো স্টাইল, সব স্টাইলেই রিটার্ন আনা পসিবল। এখন একেকজনের পার্সোনালিটির সাথে স্টাইল ম্যাচ করে এবং সে হচ্ছে বড় বিষয় হচ্ছে সে আসলে কতটা ডিসিপ্লিন মেনটেন করছে। তো ডিসিপ্লিনটাকে আমি খুব ইম্পর্টেন্ট দিই। আর সেই সাথে আমি আমার পোর্টফোলিওর একটা অংশ আমি ট্যাকটিক্যাল ট্রেডের জন্য রাখি। ট্যাকটিক্যাল ট্রেড বলতে এখানে আমার অনেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রবাবিলিটি বা মার্কেট সেন্টিমেন্ট অথবা ইভেন ইনটিউশনও কিছুটা থাকে, যেটা এক্সপেরিয়েন্স থেকে গ্রো করেছে। তবে ওইখানে খুব বড় পোরশন থাকে না। এটা পোর্টফোলিও হয়তোবা মেক্সিমাম 20%, খুব রেয়ার কেসে 30% পর্যন্ত রিচ করতে পারে। এবং সেই পোর্শনটা খুব টাইট রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে কন্ট্রোল করা হয়। আমি মনে করি এই জিনিসগুলো খুব ব্রিফলি যদি বলি, মেইন ফিলোসফি আমার ইনভেস্টমেন্টের। জি। সো আপনি যেই পার্টটাতে সবচেয়ে বেশি জোর দিয়েছেন রিস্ক ম্যানেজমেন্ট, আমরা সেটাতেই আসি শুরুতে। সো আপনি কিভাবে ভোলাটাইল মার্কেটে আপনার রিস্কটা ম্যানেজ করেন বা রিস্ক ম্যানেজমেন্ট আপনি কিভাবে মেইনলি করেন একটু শর্টলি যদি আমাদের বলতেন? ভলাটাইল মার্কেটে আ যেটা করা হয়, আমি আরেকটা জিনিস মেনশন করা হয়নি আগের কোয়েশ্চেন আপনার, যে আমি অ্যাসেট অ্যালোকেশন কেও খুব ইম্পোর্টেন্ট দিই। লাইক আমার কাছে এখন ফান্ড আছে, যদি ৳১,০০,০০০ আমার কাছে এখন ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে হয়। ৳১০,০০,০০০ যদি ম্যানেজ করতে হয়। এই ৳১০,০০,০০০ মধ্যে আমার যদি মনে হয় যে মার্কেটে একটা বড় কারেকশন হতে পারে বা মার্কেট এখন একটা আ খুব বেশি ভোলাটাইল স্টেজে আছে, তখন আমি চেষ্টা করি অল্প টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে। খুব হাই কনভিকশন না থাকলে সেই শেয়ার গুলোতে। বরঞ্চ তখন আমি মেজরিটি টাকা প্রেফার করি ট্রেজারি বন্ড বা ফিক্সড ইনকাম সিকিউরিটিতে রাখার জন্য। অথবা খুব ডিফেন্সিভ স্টক, যেখানে অত বেশি কারেকশন হওয়ার সুযোগ নেই। ১ম জিনিস হচ্ছে এটা, আমি তখন স্টক মার্কেট এক্সপোজারই কমায় নিয়ে আসি, যখন আমার রিস্কি মার্কেট মনে হয়। আমি মনে করি যে মার্কেট যদি লং টার্ম ধরে ডাউন ট্রেন্ড এ থাকে, তখন আপনার এই মার্কেটের এগেইনস্ট এ কোন স্টক পারফর্ম করা, আনলেস একদম জাঙ্ক স্টক না হলে এটা খুব ডিফিকাল্ট। যত ভালো স্টকই হোক। তো সেই সময়টা বেটার আমি মনে করি যে বেটার হচ্ছে মার্কেট এক্সপোজারটাই কমে নিয়ে আসা। আর তারপর আমি যদি ডিফেন্সিভ স্টক গুলো আমি পজিশন নেই বা ভ্যালু স্টকে পজিশন নেই, তখন যদি আমি দেখি যে না, মার্কেটের সাথে, সাথে দাম পড়ে যাচ্ছে, কিন্তু স্টকটা আরো চিপার হচ্ছে, আরো অ্যাট্রাকটিভ হচ্ছে। তখন আমার কাছে যদি আরো ক্যাশ থাকে বা ফিক্সড ইনকাম যদি ইনভেস্টমেন্ট থাকে, সেই পোর্শনটা আমি আস্তে, আস্তে করে সেই স্টকে আরো পজিশন বাড়াতে থাকি। যদি মনে হয় ফান্ডামেন্টাল এটা একই রকম লুক্রেটিভ আছে, বরঞ্চ দাম কমার জন্য আরো লুক্রেটিভ হচ্ছে। বাট ফান্ডামেন্টালি যদি কোন চেঞ্জ মনে হয়, যা কোন নেগেটিভ চেঞ্জেস, তখন আমি আবার সেখানে ইনভেস্ট করি না। বরঞ্চ অনেক ক্ষেত্রে তখন আমি ইনভেস্টমেন্ট উঠিয়ে ফেলি সেই স্টক থেকে। আর ট্যাকটিক্যাল যে ট্রেডটা করা হয়, সেই ট্রেডটা আমি দেখা যায় মার্কেট যখন অনেক ভলাটাইল থাকে, সেই মার্কেটে আমার রিস্ক কন্ট্রোলটা আমি আবার টাইট করে ফেলি। তো ট্যাকটিক্যাল ট্রেড আমি স্টপ লস ইউজ করি। তখন আমি স্টপ লসটা চেষ্টা করি যাতে যেটা লজিক্যালি যেটুকু টাইটার করা যায় সেটুকু করে নিতে চাই। তো মোস্টলি এইটাই ব্রডলি যদি বলি। জি। আর আপনার স্টক পিকিং এর ক্ষেত্রে কি কোন চেক লিস্ট বা ফ্রেমওয়ার্ক মেইনটেইন করা হয় বা এরকম শর্ট টার্ম এ বলার মতো কিছু আছে? নাকি আপনি ওভারঅল আসলে মার্কেট দেখে বা ব্রড এনালাইসিস করেই আপনি স্টক পিক করে থাকেন? শর্ট টার্মে বলার জন্য একটু ডিফিকাল্ট, বাট আমি খুব কুইকলি যদি বলি, আমি একটু উপর থেকে শুরু করি যে মার্কেট ডিরেকশন আমার কাছে কি মনে হচ্ছে। মার্কেট ডিরেকশন যদি মনে হয় আপওয়ার্ড, সেক্ষেত্রে আমি চেষ্টা করি গ্রোথ স্টক গুলোতে আরো ফোকাস করতে। আপ মার্কেটে দেখা যায় গ্রোথ স্টক গুলো আরো বেশি ভালো পারফর্ম করে। যেহেতু এই স্টক গুলোতে পটেনশিয়াল হাই থাকে, তখন এক্সাইটমেন্ট বেশি থাকে ইনভেস্টরদের মধ্যে। তখন আমি ভ্যালু স্টক বা একটু যেগুলো লো বেটা স্টক, যেগুলো মার্কেটের সাথে অত বেশি মুভমেন্ট হয় না কিন্তু স্টেবল থাকে, সেগুলোতে ইনভেস্টমেন্ট কমায় নিয়ে আসি। তখন আমি ট্যাকটিক্যাল ট্রেডও বাড়িয়ে বাড়িয়ে ফেলি। তখন যেহেতু কিছু স্টকে দেখা যায় ইনভেস্টরদের অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করে, তারা বা সেই স্টকগুলোতে তখন একটা ভালো র‍্যালি হয়। আমার এখানে একটা ফিল্টারিং থাকে যে একদম বাজে স্টক না হলে আমি তখন ট্যাকটিক্যাল ট্রেডে রাখবো। আর বাকি যে চেকলিস্ট গুলো, এগুলো আসলে খুব কমন। আমি দেখি যে যেটা সবাই দেখে থাকে যে পি রেশিও কেমন আছে, তার গ্রোথটা আমি খুব ইম্পর্টেন্স দিই। তার রেভিনিউ গ্রোথ কিরকম, আর্নিং গ্রোথ কিরকম এবং সেই গ্রোথটা তার সাস্টেনেবল কিনা। যখন হাই গ্রোথ থাকে তখন পি একটু হাই হতে পারে। তাই বলে আমি আনইউজুয়াল হাই পি তে আবার ইনভেস্ট করতে পছন্দ করি না। লাইক 40 পি। তো
কারণ 40p হতে হলে আসলে এটা যদি 40% গ্রোথ ফিউচারে আমি ধরতে পারি যে থাকবে, তখন এটা হয়তো জাস্টিফাইড হয়। বাট 40% গ্রোথ আসলে কনসিস্টেন্টলি বছর পর বছর করা খুব ডিফিকাল্ট, হয়তো একটা দুইটা বছর হতে পারে। তো ওরকম হাইপি আমি অ্যাভয়েড করি। তারপর আমি যেটা দেখি যে কোম্পানি ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট দিই যখন আমি ইনভেস্টমেন্ট করি, নট ট্রেড। যে এই কোম্পানির বোর্ডে কারা আছে, ম্যানেজমেন্টে কারা আছে, তাদের অ্যানুয়াল রিপোর্ট আমি কতটা বিশ্বাস করার মতো, এখানে গভর্নেন্স কতটা স্ট্রং, এবং তার প্রোডাক্ট পজিশনিংটা আসলে তার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, সে কি জাস্ট সবাই যা করতেছে তাই করতেছে, নাকি তার মধ্যে স্পেশালিটি কিছু আছে। যদি মনে হয় তার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, সেটা তখন প্লাস সিগন্যাল নেই। তো খুব বেশি সে লোন ডিপেন্ডেন্ট কিনা। আমার যদি খুব লোন ডিপেন্ডেন্ট কোম্পানিগুলোকে আমি নর্মালি অ্যাভয়েড করার চেষ্টা করি। বিশেষ করে হাই ইন্টারেস্ট সিনারিও যখন থাকে মার্কেটে, তখন আরো বেশি এই ব্যাপারটা আমি চেষ্টা করি অ্যাভয়েড করার জন্য। এক্সপেনশন আছে কিনা, তার রিসেন্ট কোনো এক্সপেনশন ছিল কিনা, বা ফিউচার কোনো এক্সপেনশন প্ল্যান আছে কিনা, কারণ এক্সপেনশন থেকেই তার গ্রোথটা আসবে। তার মধ্যে ইনোভেশন কতটা আছে, সে কি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, নাকি একই প্রোডাক্ট ইয়ে করছে, বা প্রোডাক্টের সেই ইমপ্রুভমেন্টের কতটা চেষ্টা করছে। এই জিনিসগুলো আমি মোটামুটি আমার চেক লিস্টে যদি বলি, ব্যাপারগুলো থাকে। আচ্ছা, আমরা আপনার যদি একটা ইনভেস্টমেন্ট ডিসিশনের ব্যাপারে আসলে মেইনলি একটু শুনতে চাচ্ছি, যে আপনার একটা টাফ ইনভেস্টমেন্ট ডিসিশন যেটা থেকে হয়তো আপনি সিগনিফিকেন্ট একটা প্রফিট করেছেন, এন্ড সেটার আপনার লার্নিংটা কি আমাদের কাছে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। আমার ইন্টারেস্টিং ব্যাপার হলো যে টাফ ইনভেস্টমেন্ট যদি বলি, যেমন ব্র্যাক ব্যাংক থেকে আমি দেখা গেছে কয়েকবারই অনেক প্রফিট করেছিলাম ইনভেস্ট করে, কিন্তু এটাকে আমি টাফ বলবো না, কারণ এটা সবাই জানতো, সবাই বুঝেছে যে খুব বিকাশের কারণে, ব্যাংকের রিসেল, তার গভর্নেন্সের কারণে এই স্টকটার পটেনশিয়াল আছে, ভালো পটেনশিয়াল আছে, এখানে অনেকেই প্রফিট করেছে, সেটা আমি টাফ ইনভেস্টমেন্ট বলবো না। টাফ ইনভেস্টমেন্ট গুলা মূলত এসেছে যেগুলো আমার মিক্স অফ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ইস্যু ছিল। যেমন আমি শান্তাতে থাকতে, শান্তা ফার্স্ট ইনকাম ফান্ডে, তখন বিকন ফার্মাসিউটিক্যালে খুব হেভিলি ইনভেস্ট করেছিলাম, এবং সে ডাউন মার্কেট ডাউন থাকার পর আমাদের ফান্ডের রিটার্ন অনেক ভালো ছিল প্রথম বছরে। সেই রিটার্ন একটা বড় অংশই আসলে বিকন ফার্মাসিউটিক্যাল। তখন আমি যে জিনিসটা ছিল যে বিকন ফার্মাসিউটিক্যাল তখন খুব একটা ওরকম মানে পপুলার স্টক ছিল না, এবং সেটা খুব একটা মানে অ্যানালিস্ট বা ফান্ড ম্যানেজাররা কিনতো না। আর তাদের বেশ কিছু স্টোরি ছিল ক্যান্সার ড্রাগ নিয়ে, ইনোভেশন নিয়ে, এবং সেই সাথে কিছু মার্কেট সেন্টিমেন্ট এবং ইনসাইট থেকে আমার কাছে মনে হয়েছিল যে এখানে একটা বড় রিটার্ন আসতে পারে। কিন্তু পুরো ব্যাপারটাতে জিনিসটা একদম ফান্ডামেন্টালি যে খুব বেশি জাস্টিফাই করা যাচ্ছিল তাও না। তো এখানে আমি একটা কাইন্ড অফ মার্কেট ট্রেন্ড, স্টকের ট্রেন্ড, এবং এই যে সেন্টিমেন্ট, ইনভেস্টররা এই ঘটনাগুলো আসলে বা তার যখন আর্নিং এর ইমপ্রুভটা দেখতে পাবে, যেটা আমি বুঝতে পারছিলাম যে আর্নিং একটা ইমপ্রুভ আসবে, গ্রোথটা দেখতে পেলে এটা কেমন রিয়াক্ট করতে পারে, এই সেন্টিমেন্টটা ভেবেই তখন আবার এখানে একটা হেভিলি পজিশন। সেখানে দেখা যায় আমাদের ম্যাসিভ রিটার্ন হয়, 70-80% থেকে শুরু করে 100% মতো রিটার্ন হয়ে যায় একটা জায়গায়, এবং এটা পোর্টফোলিওতে একটা বড় কন্ট্রিবিউশন ছিল। আমি মনে করি এটা একটা টাফ ইনভেস্টমেন্ট ছিল, যেখানে আমি ফুল ফান্ডামেন্টালি কনভিন্স ছিলাম তা না, বাট টেকনিক্যাল, মার্কেট সেন্টিমেন্ট এবং কিছু পিঞ্চ অফ ফান্ডামেন্টাল সবকিছু হলে আমার কাছে মনে হচ্ছিল যে এখান থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে। জি, আমারও মনে আছে, ইভেন মার্কেটে লাস্ট 1-2 বছর আগে একটা খুব কাইন্ড অফ আপনারা একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে ফেলেছিলেন যে শান্তার কাছে বিকন ফার্মা 70 বা 72 টাকা এরকম আশেপাশের একটা রেঞ্জে কেনা। তো সবাই মোটামুটি ইউটিউবে বলি বা বিভিন্ন জায়গায় বলি, এটা কাইন্ড অফ একটা বেঞ্চমার্ক হয়ে গিয়েছিল, যে শান্তা এত টাকায় বিকন ফার্মা কিনে রেখেছে। বা অনেকেই আসলে শান্তার থেকে তখন একটা ইনফ্লুয়েন্স নেওয়ার চেষ্টা করা ট্রাই করতেছিল যে শান্তার কাছে বিকন ফার্মা আছে, মেবি শান্তা নিলে প্রফিট হবে বা বিভিন্ন ভাবে। সো আপনারা ওইটা কাইন্ড অফ একদম বেঞ্চমার্কই বলবো আসলে ক্রিয়েট হয়ে গিয়েছিল। সো আই থিংক ওইটা মানে শুধু আপনার প্রফিটেবিলিটির দিক থেকে না, জেনারেল ইনভেস্টরদের কাছেও একটা ভালো উদাহরণ সৃষ্টি করতে পেরেছিল মেবি। জি। সো আমরা এবার জাস্ট আপনার কাছ থেকে কিছু ইনসাইট শুনতে চাবো, যেটা হলো যে হয়তো রিটেল ইনভেস্টররা যেটা দিয়ে হয়তো বেনিফিটেড হতে পারে। সো আপনি আপনার যদি একটু
কনভিকশন শেয়ার করতেন যে রিটেল ইনভেস্টররা কেন মিউচুয়াল ফান্ড চুজ করা তাদের জন্য বেটার হতে পারে ইনস্টেড অফ ইন্ডিভিজুয়াল স্টক চুজ করা। রিটেল ইনভেস্টর, আমি মনে করি রিটেল ইনভেস্টরের জন্য মিউচুয়াল ফান্ড খুব এক্সিলেন্ট একটা ভেহিকল। আমাদের দেশে সেটা এরকম প্রচলিত না, বা রিটেল ইনভেস্টররা ওইভাবে অনেক হয়তো জানেন না বা পছন্দ করেন না। এটার একটা মেজর রিজন হচ্ছে আমাদের এখানে মিউচুয়াল ফান্ড বলতে সবাই ক্লোজ ইন মিউচুয়াল ফান্ড গুলো বোঝেন। আর এগুলো ডিএসসি তে দেখতে পায় এবং দেখে যে 10 টাকা ফেস ভ্যালুর মিউচুয়াল ফান্ড 5 টাকা 4 টাকা বিক্রি হচ্ছে, 6 টাকা বিক্রি হচ্ছে, বা ন্যাভও অনেক উপরে তার নিচে বিক্রি হচ্ছে। তারা মনে করে মিউচুয়াল ফান্ড মনে হয় এরকম একটা শেয়ারের মধ্যে। কিন্তু বাংলাদেশ ছাড়া সারা বিশ্বে মিউচুয়াল ফান্ডের আসলে যেই মিউচুয়াল ফান্ডটা পপুলার, এটা হচ্ছে ওপেন মিউচুয়াল ফান্ড। কারণ এখানে আপনি টাকা রাখবেন হচ্ছে তখন যে ন্যাব আছে ফান্ডের সেই ন্যাবে, আবার টাকা তুলবেন পরবর্তীতে তখন যে ন্যাব আছে সেই ন্যাবে। তো নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব যখন বাড়তে থাকবে তারও রিটার্ন আসবে, আর সেই সাথে বছরে তো ডিভিডেন্ড থাকবে। এখানে কিন্তু ফান্ড ম্যানেজার যদি ভালো পারফর্ম করে তখন এটা ন্যাব বাড়তে থাকবে। তো ন্যাব বাড়তে থাকলে সেই বেনিফিটটা যে ইনভেস্টর সে ডিরেক্টলি পাবে। এখানে কোনো মার্কেট প্রাইসের বিষয় নয় যে ন্যাব বাড়লো কিন্তু মার্কেটে ট্রেড হচ্ছে না, মার্কেটে কম টাকা ট্রেড হচ্ছে, অথবা তার 10 লাখ টাকার শেয়ার মিউচুয়াল ফান্ড কিনছিল, সে বিক্রি করতে যে দেখলো বায়ার নাই, এগুলো রিস্ক নাই। সে যত টাকারই কিনুক ফান্ড ম্যানেজারের কাছে আসবে, ফান্ড ম্যানেজার তাকে আবার সেই সময়টা নেবে টাকা ফেরত দিয়ে দিবে। তো এটা ইনভেস্টর ফ্রেন্ডলি ভেহিকেল। এবং সেই সাথে এখানে যেহেতু সে ফিটা পায় কত টাকা ফান্ড ম্যানেজ করতেছে তার উপরে, যখন সে ভালো পারফর্ম করবে না, ফান্ড ম্যানেজার অবশ্যই তখন রিস্কে থাকবে, কারণ বিনিয়োগকারীরা তখন তার কাছে এসে টাকা উঠিয়ে ফেলবে। এবং টাকা উঠিয়ে ফেলে তার ফান্ড সাইজ ছোট হতে থাকবে। ক্লোজ এন্ড ফান্ড বা লিস্টেড ফান্ড কিন্তু বড় ছোট হয় না, 50 কোটি 100 কোটি যে সাইজ ডিক্লেয়ার করলো সেই সাইজই থাকে। আর ওপেন এন্ড ফান্ড এটা বড় হয়ে 4 গুণ হয়ে যেতে পারে, আবার 4 ভাগের 1 ভাগ হয়ে যেতে পারে, নাও হয়ে যেতে পারে। এবং যখন ফান্ড সাইজ কমে যাবে তার ফিও কমে যাবে। এই জন্য ওপেন এন্ড ফান্ডে সবসময় ফান্ড ম্যানেজারদের একটা প্রেশার থাকে যে আমার একটা ভালো রিটার্ন দিতে হবে। তো বিনিয়োগকারীও এখানে এভরি উইকে সে ট্র্যাক করতে পারে যে আমার রিটার্ন কেমন হচ্ছে। 3 মাস পর সে তাদের পোর্টফোলিও দেখতে পারে, আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পারে ফান্ডের, এবং বছর শেষে অডিটেড রিপোর্টও দেখতে পারে। এখন কেন আমি অনেক কথা বললাম, বা কিসের জন্য তার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত? মিউচুয়াল ফান্ড বলতে এখানে ওপেন ফান্ডে বলতেছি, সরাসরি বিনিয়োগ করে। একজন বিনিয়োগকারী সে যখন সরাসরি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে, তার এখানে ২ টা জিনিসের ল্যাকিংস হতে পারে। একটা হচ্ছে স্কিল, আর সেকেন্ডটা হচ্ছে টাইম। স্কিলের কথাটা বললে অনেকে অফেন্ডেড ফিল করে বা মাইন্ড করে যে আমি তো অনেক স্কিল আছে, আবার সে কি আমার থেকে বেশি বোঝে? ব্যাপার আসলে তা না। অনেকের হয়তো অনেক স্কিল আছে, কিন্তু সে একা কতখানি কাজ করতে পারে। একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন একটা ভালো মিউচুয়াল ফান্ড যখন ফান্ড ম্যানেজ করে, তার দেখা যায় টিম থাকে, তার অনেক টপ ব্রোকারেজ থেকে রিসার্চের অ্যাক্সেস থাকে, সেই রিপোর্ট গুলো সে সবসময় পাচ্ছে, এবং তারা ফুল টাইমই এই কাজটা করতেছে। এখন সেই ভদ্রলোকের রিটেল ইনভেস্টর যারও হয়তো অনেক ভালো স্কিল আছে, সে তো আসলে দেখা যাবে ৩ জনের কাজ সে একা তখন করতে পারবে না, এই এক্সেস গুলো তার থাকবে। এই কারণে তার ১ম কারণ হচ্ছে তার স্কিল থাকার পরও সে তার একটা লিমিটেশন যেহেতু আছে, সে মিউচুয়াল ফান্ডে তার বিনিয়োগ করলে তার একটা এক্সপার্ট হ্যান্ডে সে ফান্ডটা দিল। আরেকটা হতে পারে রিটেল ইনভেস্টর, তার স্কিল আছে, ক্যাপাসিটি আছে, সবই আছে, কিন্তু তার সময় নেই। সে হয়তো কোনো দিন খুব ফোকাস দিয়ে মার্কেট দেখছে, রিসার্চ করতেছে, আবার কোনোদিন সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত, তার নিজের বিজনেস আছে, নিজের কোথাও জব করছে। তো এইভাবে সে ফলো আপ করতে পারছে না। তো এই টাইমের কারণেও দেখা যায় তখন সে যদি একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে টাকাটা রেখে দেয়, কারণ তাদের কাজই হচ্ছে এটাই তার প্রফেশন। সে তখন তারটা দেখবে এবং সে তখন টাইম টু টাইম ট্র্যাক করবে যে সে কিরকম রিটার্ন দিচ্ছে। ইভেন সে চাইলে এমনও করতে পারে তার অর্ধেক টাকা নিজে ম্যানেজ করলো, অর্ধেক টাকা তাদের কাছে দিল এবং ১ বছর পর দেখলো। আরেকটা জিনিস হচ্ছে রিটেল ইনভেস্টর সরাসরি যখন কেউ ইনভেস্ট করে, তখন দেখা যায় তার মধ্যে ইমোশনাল জিনিসটা অনেক বেশি কাজ করে। মার্কেট যখন কারেকশন হয় তখন হয়তো তার মধ্যে প্যানিক মোড চলে আসে। কোন শেয়ারের দাম যদি দেখে যে ২ দিন সার্কিট ব্রেকারে আপ আছে, অনেক বেড়ে গেল, তখন তার মধ্যে গ্রিড চলে আসে। তো এই ইমোশনটা কিন্তু ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় শত্রু, এবং এটা আসাটা স্বাভাবিক। আপনি দেখবেন যে একজন ডক্টর, সার্জন, সে কিন্তু তার বাচ্চার অপারেশন করতে গেলে তার হাত কাঁপবে।
সে ঠিক মতো এটা করতে পারবে না, তার আমাদের ভয় কাজ করবে। কিন্তু আরেকজনের অপারেশন সে খুব সুন্দর করে কমফোর্টেবলি করে ফেলছে। ফান্ড ম্যানেজমেন্টও তাই। আপনি যখন নিজের ফান্ড ম্যানেজ করতে যাচ্ছেন, এই ইমোশন মাস্টারি করাটা খুব একটা ডিফিকাল্ট পার্ট। আপনার প্যানিক কাজ করবে, গ্রিড কাজ করবে, আপনি অধৈর্য হয়ে যাবেন। অনেক কিছু মিলে দেখা যাবে যখন ইমোশন কাজ করবে আপনার লজিক তখন কম কাজ করবে। তখন আপনার ডিসিশন গুলো অনেক সময় ভুল হবে। কিন্তু আপনি যখন প্রফেশনালি ফান্ড ম্যানেজ করবেন এবং ক্লায়েন্টের টাকা ম্যানেজ করতেছেন, তখন আপনার মধ্যে এই জিনিসগুলো কম থাকবে বা আপনাকে এইভাবে নিজেকে ট্রেন আপ করতে হবে ফান্ড ম্যানেজারে, যাতে এটা আমার মধ্যে কম থাকে। তার কাছে মনে হবে ঠিক আছে আমার এখানে 7% লস হয়েছে, বাট আমার আরো লস আর রিস্ক আছে স্টকটাতে, সে ইনভেস্টমেন্ট কাট ডাউন করে ফেলবে, 7% লস নিয়ে ফেলবে। পার্সোনালি করলে সে হয়তো হোপ নিয়ে থাকবে যে যদি দাম বেড়ে যায়, যদি এখান থেকে ঘুরে যায়, এই ইমোশনের কারণে দেখা যায় সে তখন হয়তো এটা আরো পজিশন নিচ্ছে, বাট যেখানে আসলে লজিক্যালি চিন্তা করলে বেটার ছিল সেখানে ইনভেস্টমেন্টটা কাট ডাউন করে ফেলা। তো এই ইমোশনটার কারণেও প্রফেশনাল ফান্ড ম্যানেজারের কাছে আসলে তার এই জিনিসটা আরো লজিক্যালি ইয়ে হবে, ম্যানেজ হবে। আরেকটা বড় জিনিস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আমরা খুব রিটার্ন ফোকাস থাকি যখন ইন্ডিভিজুয়ালি ফান্ড ম্যানেজ করা হয়, যে আমি কোথা থেকে টাকা ডবল করতে পারবো, অনেক রিটার্ন আনতে পারবো, খুব কুইক আইটেম কি আছে, আইটেম বলে আমরা তখন খুঁজি। কিন্তু দেখা যায় যে যদি আমার কল ঠিক না হয়, যদি পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়, আমি কি করে রিস্কটা কন্ট্রোল করবো? এই রিস্ক কন্ট্রোলে কিন্তু ক্লিয়ার কোনো গাইডলাইন থাকে না। তো প্রফেশনাল ফান্ড ম্যানেজমেন্টেও দেখা যায় এই রিস্ক কন্ট্রোলটা, যদি ভালো ফান্ড ম্যানেজার হয়, ভালো মিউচুয়াল ফান্ড হয়, এই রিস্ক কন্ট্রোলটা তারা খুব ভালো ম্যানেজ করে। যে ভালো টাইমে আমি তোকে কতটা রিটার্ন দিতে পারলাম সেটা যেরকম ইম্পর্টেন্ট, খারাপ টাইমে আমি তোমার লস কতটা প্রোটেক্ট করতে পারলাম। লস একদম হবে না তা না। মার্কেট এখন 15% মার্কেট কারেকশন হলো, বাট আমি তোমার লসটা 5% লিমিট রাখলাম। তার মানে কি আমি এর পরে আবার রিকভার করে নিয়ে আসবো। কিন্তু হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে যেটা হতে পারে যে 15% মার্কেট কারেকশন হলো, সে 25% লস করে ফেলতো। এটা রিকভার করা কিন্তু ডিফিকাল্ট। তো এই জিনিসগুলা যখন সে ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবে, তার প্রথম বেনিফিট হচ্ছে সে প্রফেশনাল ম্যানেজমেন্টের এক্সেসে যাচ্ছে, যারা রিসার্চ দিবেন ফুল টাইম এই কাজটাই করে। দ্বিতীয়ত হচ্ছে এখানে ইমোশন লেস, লজিক বেসড ইনভেস্টমেন্ট হচ্ছে, রিসার্চ বেসড ইনভেস্টমেন্ট হচ্ছে। তৃতীয়ত হচ্ছে খুব স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে। এই কারণে আমি মনে করি যে ওপেন এন্ড ফান্ডে বিনিয়োগ করা উচিত সরাসরি করে। সো আমরা এবার যদি ডিরেক্ট আসলে টু বি ভেরি স্পেসিফিক, আমরা ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ভিশন এর স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে চাই। সো ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কেন অন্য আদার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে ডিফারেন্ট বা আসলে এটাকে কেন অন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে স্ট্যান্ড আউট করতেছে, এই ব্যাপারে যদি একটু বলতেন। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আসলে দেখেন এখানে প্রোডাক্ট কিন্তু সবার একই, এই মিউচুয়াল ফান্ড। অর্থাৎ আপনার টাকা আমি ম্যানেজ করবো, আপনার টাকাতে কতটা রিটার্ন দিতে পারি। এখানে কিন্তু অন্য প্রোডাক্টের মতো এইরকম আপনার মানে চেঞ্জ আনা পসিবল না। লাইক ফিজিক্যাল প্রোডাক্টের মতো আমারটা কালারটা খুব সুন্দর, আমারটার কোয়ালিটি খুব ভালো, আমারটা টেক্সচার অনেক বেশি, তা না। এখানে বিনিয়োগকারী কি চায়? তারা একটা জিনিস চায়, রিটার্ন। যে রিটার্ন আমাকে লং টার্মে কে ভালো দিতে পারছে, খারাপ মার্কেটে আমার রিস্কটাকে যতটা সম্ভব ম্যানেজ করতে পারছে বা ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারছে। আমি মনে করি ইন্ডাস্ট্রিড অ্যাসেট ম্যানেজমেন্ট, এখানে যেহেতু আমাদের অনেক কিছু করার সুযোগ নাই, এই রিস্ক আর রিটার্নেই আমাদের কাজ। এটা হচ্ছে আমার মেইন টার্গেট, যে বিনিয়োগকারীকে আমি যাতে ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে পারি। তারা যেন মনে করে যে আমি সঞ্চয়পত্র, এফডিআর বা ট্রেজারি বন্ডে টাকা রাখছি, তার পাশাপাশি আমি যদি ইনভেস্টেড গ্রোথ ফান্ডে টাকা রাখি, লং টার্মে আমার রিটার্ন সেগুলো থেকে আরো বেটার রিটার্ন হবে। হ্যাঁ, এখানে রিস্ক একটু আছে, আমার শর্ট টার্মের মাঝে কারেকশন হতে পারে, বাট আমি যখন 5 বছর খরচের জন্য টাকাটা রাখবো, আমি অবশ্যই আশা করবো যাতে এফডিআর এর থেকে আমার এখানে ভালো রিটার্ন হয়। সেটা একটা তার রিকোয়ারমেন্ট, যে আমি এখান থেকে বেনিফিটেড হব, এই আশা নিয়ে সে যাতে ইনভেস্ট করতে পারে এবং আমরা যাতে সেই আশাটা রাখতে পারি। তো প্রথম জিনিস হচ্ছে রিটার্ন। সেকেন্ড যেটা আসে মিউচুয়াল ফান্ডে, এই যে রিটার্ন, এটাই আসলে কিন্তু আপনার মানুষের চাওয়ার 80 to 90%। সেকেন্ডটা হচ্ছে সার্ভিস, যে আমি টাকা তুলতে গেলাম, তখন সে আমাকে ঘুরালো, বা তখন সে আমার সাথে ঠিক মতো কথা বললো না, বা তাদের এখান থেকে আমি ঠিক মতো কোনো আপডেট পাই না। তারা ওয়েবসাইটে তাদের পোর্টফোলিওটা আপডেট দিচ্ছে না, অ্যানুয়াল রিপোর্ট দিচ্ছে না, তাদের নন কমপ্লেক্স রিস্ক আছে। তো সে যখন এই সার্ভিসটা পাবে, তখন তার এবং রিটার্নের সাথে পাবে, আমি মনে করি ইনভেস্টরের ফুল স্যাটিসফ্যাকশনটা আসবে। রিটার্নটা সবাই দেওয়ার চেষ্টা করে, বাট আসলে সবাই একই রকম রিটার্ন দিতে পারে না, পারবে না, এটাই স্বাভাবিক। তো রিটার্ন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা আমার ইনভেস্টরদের
যাদেরকে আমি আমার পার্টনার মনে করি। কারণ আমার নিজের টাকাও আমার ফান্ডে রাখা। আমি নিজে শেয়ার মার্কেটে ডিরেক্টলি ইনভেস্ট করি না। আমার ফান্ডের মাধ্যমেই করি। অর্থাৎ ফান্ডের ন্যাম বললে আমারও বেনিফিট। আমার কোম্পানি হচ্ছে আমার ফান্ডের স্পন্সর। কোম্পানির সব টাকাও ফান্ডে রাখা। ব্যাংকে এফডিআর করা যায়। অর্থাৎ ফান্ড বাড়লে বা কমলে যেটা হোক আমি সেখানে হিটটা নিব। তো আমার এখানে যারা বিনিয়োগকারীরা আসবে তাদেরকে মনে করি যে তারা আমার পার্টনার। তারা আমরা সবাই মিলে আমরা ফান্ডটা যাতে গ্রো করতে পারি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটা যাতে একসাথে হয়। এটাই আমার মূল টার্গেট এবং সেই সাথে এখন অনেকে সঞ্চয় করে, ডিপিএফ করে। সেটাও আমাদের এসআইপি একটা প্রোডাক্ট আছে। তো মানুষ যাতে একইভাবে তার লাইফের গোল অ্যাচিভ করার জন্য তারা মনে করে যে আমার ইন্ডাস্ট্রিতে এসআইপি করতে হবে। সেই আম আস্থাটা যাতে আমি অর্জন করতে পারি, সেই কমফোর্টটা যেন তাদের আসে, সেটা আমার একটা বিষয়। সো আপনাদের মানে ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের মূল ফোকাস কারা? এটা কি ইনস্টিটিউশনাল ইনভেস্টর নাকি রিটেল ইনভেস্টর নাকি বোথ? এটা আসলে বোথ। তবে এই মোমেন্টে আমরা এখন একটা বুটিক আ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে অপারেট করছি। আমাদের দেখবেন কোন ম্যাস ব্র্যান্ডিং নাই, ফ্ল্যাশি এরকম বিজ্ঞাপন আপনি পাবেন না। তো আমরা মোটামুটি কম খরচের মধ্যে এই বিজ্ঞাপনের খরচ-টরচ কম রেখে আমরা সিলেক্টিভ কিছু ইনভেস্টর নিয়েই চাচ্ছি এখন আমরা আস্তে, আস্তে গ্রো করতে। এবং সেটা আমরা আস্তে, আস্তে করে আরেকটা নেক্সট স্টেজে যে এটাকে আমরা আরো রিটেইল পর্যায়ে যাবো। তখন আমরা এখানে চেষ্টা করব যাতে করে এখানে আরো বেশি নাম্বার অফ ইনভেস্টর আমরা নিয়ে আসতে পারি এবং এটা যাতে শুধু ঢাকা না, সারা দেশেই ছড়িয়ে পড়ে সেই ব্যবস্থা যাতে আমরা করতে পারি। এবং তখন এটা মানুষ যাতে অল্টারনেটিভ হিসেবে দেখে, ইন্ডিয়াতে যেটা এখন হয় যে ইভেন বিয়েতে মানুষ দেখা যায় মিউচুয়াল ফান্ডের ইউনিট গিফট করে। তো আমাদের ফান্ডের প্রতি যাতে ওই আস্থাটা আসে, মানুষ মনে করে যে ঠিক আছে, যশোরের একটা আ অঞ্চলে চিটাগাং তো একটা বড় সিটি, চিটাগাং বলব না। রাজশাহীর একটা আ মানে উপজেলাতেও যাতে মানুষ মনে করে ঠিক আছে আমি ব্যাংকের পাশাপাশি কিছু টাকা ইনস্টিটিউট ফান্ডে রাখি। এইটাতে আমাদের পরের লেভেলে সেই ইয়েতে যাওয়ার ইচ্ছা। এটা আসলে লং টার্ম ভিশন। বাট এই মোমেন্টে আমরা একটা বুটিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবেই অপারেট করছি। যারা আমাদের উপর ট্রাস্ট করে এবং নিজেরা স্বেচ্ছায় আসছে তাদেরকে আমরা আমাদের সাথে রাখছি। এখানে কোনো মানে ফোর্স করে কাউকে আনা বা কনভিন্স করে আনার চেষ্টাটা আমরা এখন ওইভাবে করছি না। সো আপনাদের ফান্ড মানে আপনাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে নেক্সট কোনো ফান্ড লঞ্চ করার কোনো প্ল্যান আছে কিনা? লাইক শরিয়া ফান্ড আর বাংলাদেশে অবশ্য থিমেটিক ফান্ড তেমন নাই। গ্লোবালি হয়তো আমরা দেখতে পারি যে এনার্জি সেক্টরের ফান্ড বা এরকম বাংলাদেশে মার্কেট সাইজ খুবই ছোট। সো থিমেটিক ফান্ড যেহেতু পসিবল না, তো কোনো শরিয়া কমপ্লায়েন্ট ফান্ড আনার নিয়ার ফিউচারে কোনো প্ল্যান আছে কিনা? জি। আমাদের ফিউচারে ফিক্সড ইনকাম আর শরিয়া কমপ্লায়েন্ট ফান্ড আনার ইচ্ছা আছে। তবে আমি পার্সোনালি আসলে ইকুইটি ফান্ড বা এই যে সিম্পল যে গ্রোথ ফান্ড বলি বা ভ্যালু ফান্ড বলি, এই ফান্ড গুলো আমি সবচেয়ে পছন্দ করি। মানে আমি নিজে যেহেতু স্টক মার্কেট ব্যাকগ্রাউন্ড, ফিক্সড ইনকাম ফান্ডের আমি খুব একটা ওরকম ফ্যান না। বাট মানুষজন এটা পছন্দ করে। সেই হিসেবে হয়তোবা নিয়ে আসা হতে পারে। ফিক্সড ইনকাম ফান্ডটা আমার কাছে অত এক্সাইটিং লাগে না। যে ট্রেজারি বন্ড কিনে এনডিআর করে বসে থাকা। এই কাজটা মনে হয় যে বিনিয়োগকারীরা নিজে নিজেও করতে পারত। এখন কিছু টেকনিক্যাল বেনিফিট তারা পায়, ট্যাক্স রিবেট পায় বা টাকা তুলতে পারে। ওই মেয়াদের ইস্যুটা থাকে না এফডিআর এর মতো। বাট আমি পার্সোনালি আসলে স্টক মার্কেট এনজয় করি, ইকুইটি ফান্ড এনজয় করি। তো এই ফান্ড গুলো হয়তোবা আমার বিজনেস এর খাতিরে আমি করব। কিন্তু এই ফান্ড গুলো ম্যানেজ করা থেকে আমার ধরো আবার মেইন ফোকাস থাকবে পিওর ইকুইটি ফান্ড। আর থিমেটিক ফান্ড তো আপনি বললেনই, এটা আমাদের দেশের মার্কেট সাইজ আসলে যথেষ্ট বড় না ওই ফান্ড গুলো করার মতো। আমি ফিউচারে কখনো সুযোগ হলে সেরকম এখন আমাদের রুলস এ খুব একটা ক্লিয়ার গাইডলাইন নাই। আমি হয়তোবা মিড ক্যাপ স্টকে বা স্মল এন্ড মিড ক্যাপ স্টকের আমি কোনো ট্যাকটিক্যাল ফান্ডও করতে পারি। যেখানে মূলত প্রবাবিলিটি বা যেটা কোয়ান্টিটেটিভ বলা হয়, এই ধরনের ডাটাগুলো ইউজ করে ফান্ড ম্যানেজ করা হবে। বাহ! সেটা হলে আসলে মার্কেটের জন্য খুবই ভালো হবে। আর এখানে জাস্ট আরেকটা যেটা আমি পার্সোনাল আমার একটা প্রেফারেন্স যদি বলি, আমি সাধারণত একটু শরিয়া কমপ্লায়েন্ট জায়গাগুলোতেই থাকার চেষ্টা করি। সো আমি নিজেও পার্সোনালি একটা মিউচুয়াল ফান্ডে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। যেটার রিজন মেইনলি আসলে ট্যাক্স রিবেট বা আ আ আর আপনি যে বেনিফিট গুলা বললেন ওটা তো আছেই। সো ট্যাক্স রিবেটের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডে একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। তো ওইটা জাস্ট বিকজ আমি যে ফান্ডটাতে করতেছি ওইখানে একটা শরিয়া ফান্ড আছে। সো এই জায়গায় আমার পার্সোনালি আপনার কাছে রিকোয়েস্ট বা একটা এক্সপেকটেশন থাকবে যে আপনিও হয়তো একটা শরিয়া ফান্ড নিয়ে আসবেন। তো আপনার মতো একজন ফান্ড ম্যানেজারের আন্ডারে আমরা যারা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর আছি তারা ফান্ড আমাদের ফান্ডটা অ্যালোকেট করতে পারবো আপনাদের কাছে। সো এটা একটা এক্সপেকটেশন আমার পার্সোনালি থাকবে আপনার কাছে।
নিশ্চয়ই, ধন্যবাদ। আমি শরিয়া ফান্ডের কথাটা আলাদা করে বলি নাই, কারণ শরিয়া ফান্ড তো আসলে ইকুইটি ফান্ডে, জাস্ট জি, শরিয়া জি, জি, কমপ্লায়েন্স সেখানে। হ্যাঁ, জি, তো আমি ইকুইটি ফান্ড আমি সবসময় এনজয় করি, এবং ডেফিনেটলি শরিয়া ফান্ডের একটা বড় মার্কেট আমাদের দেশে আছে। এটা আমি আমি অবশ্যই চাই একটা শরিয়া ফান্ডও আমাদের নিয়ে আসার জন্য। জি, ধন্যবাদ। সো আমরা এবার যদি ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির লং টার্ম ভিশনটা জানতে চাই, লেটস সে নেক্সট 5 or 10 ইয়ার্স আপনি ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে আসলে কোথায় দেখতে চান? আমি জানি কোশ্চেন হয়তো খুব একটু আই মিন রোবোটিক হয়ে যাচ্ছে, বাট তাও যদি আপনি একটু সুন্দর করে বুঝিয়ে বলেন আসলে। জি, আমি যদি 10 ইয়ার্স হরাইজনে বলি, 10 ইয়ার্স হরাইজনে আমি চাই, আমি একটু আগে যে জিনিসটা বললাম যে আমি যাতে দেশের মধ্যে ছড়িয়ে পড়তে পারি, এটা যাতে ঢাকা বেস না থাকে, এবং সেটার জন্য আমি যাতে ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমি খুব চটকদার বিজ্ঞাপন আসলে পছন্দ করি না। কারণ কখনো হয়তো বা কাজের সাথে সেটা করা লাগতে পারে, আমি জানি না, বিজনেস এর জন্য করা লাগতে পারে। না, আমি চাই এখানে যখন কেউ বিনিয়োগ করবে তাকে আমি ফেক প্রমিস দিয়ে নিয়ে না আসা। যে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় সেলস ফোর্স বলে, অনেক ব্রোকারেজ হাউসে ট্রেডার বলে যে আপনার টাকা আমি ডবল করে দিব, বা আপনার লস হবে না, আপনি শিওর থাকেন। মিউচুয়াল ফান্ড অনেক সেলস ফোর্স অনেক সময় বলে যে আপনি প্রফিট হবেই, আপনি শিওর থাকেন। কিন্তু এগুলো তো অনেক সময় মিথ্যে, বা অনেক সময় অনেক লোক দেখা যায় সেই জিনিসটা হয়তো বুঝে উঠতে পারে না, তাকে সে কনভিন্স করে সেল করে ফেলবে। আমি এই জিনিসটা আসলে পার্সোনালি চাই না। আমি চাই আমি যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়ায়, আমি যাতে বিভিন্ন জায়গায়, যদি এরকম একটা সময় যদি আলোচনা হয় যে কোনো জেলা থেকেও চাচ্ছে যাবে এখানে একটা সেমিনার নেই, কথা বলি, যারা যারা ইন্টারেস্টেড তারা আসলো, এবং তাদের মধ্যে যাদের ওই কনফিডেন্সটা আসলো, ট্রাস্টটা আসলো, তারাই আসলো। আমি আসলে এই ফার্ম ম্যানেজারের সবচেয়ে পেইনফুল জিনিস কি জানেন? সবচেয়ে পেইনফুল জিনিস হচ্ছে আপনি যখন আরেকজনের টাকা ম্যানেজ করতেছেন, কিন্তু তার আপনার উপর বিশ্বাস নাই, বা তার আপনার উপর কনফিডেন্স নাই, আপনি তার থেকে কোনোভাবে বোঝাতে যে টাকা নিয়ে আসছে, ম্যানেজ করতেছেন, তখন কি হবে? সে কিন্তু আপনাকে অল টাইম বিভিন্নভাবে, সেও পেইন দিতে থাকবে, আপনাকেও পেইন দিতে থাকবে। সে বলতে থাকবে আপনি এটা কি করলেন, এটা কি করলেন, হ্যাঁ? অনেক কিছু তার মধ্যে একটা সবসময় ভয় কাজ করবে। ওই কমফোর্টটা আসলে আমার জন্য, মানে এই জিনিসটা ভালো না, তার জন্য জিনিসটা ভালো না। এই কারণে আমি চাই যে ওরকম একটা অবস্থা নিয়ে যেতে, যে আমার সিলেক্টিভ ক্লায়েন্ট থাকলো, এবং তারা আমার অ্যাজ এ পার্টনার, যেটা আমি আগেও বলেছি, সেইভাবে আমার এই ইন্টারেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। আমাদের খুব বড় ইয়ে হয়ে অ্যাগ্রেসিভ ভাবে মার্কেটিং করে ছড়ায় যেতে হবে। আমার আসলে অত বড় কিছু করার মানে আ ওই দিক থেকে যে ফিন্যান্সিয়ালি আমার অনেক টাকা হবে, সেই আগ্রহটা নাই। আমার প্যাশন থেকে এই ফার্মটা আ এস্টাবলিশ করা, এবং সেই প্যাশনটা আমার মূলত হচ্ছে আমি যদি রিটার্ন ভালো দিতে পারি, ভালো যদি মনে হয় যে আমার মাধ্যমে তাদের লং টার্ম এ কোনো উপকার হলো, এখানে আমার রিয়াল স্যাটিসফ্যাকশন টা আসবে। জি, ধন্যবাদ। এবার আমরা যদি আপনি আপনার ইনসাইটটা একটু আমরা চাচ্ছি মেইনলি আমাদের স্টক মার্কেটের বা আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জ মিলিয়ে। সো এই বছর তো অলমোস্ট শেষ। সো নেক্সট ইয়ারে বা ওভারঅল আপনি এই বছর আর নেক্সট ইয়ার মিলিয়ে মার্কেট ইনসাইটটা একটু যদি শেয়ার করতেন। জি। আমি আমার ইউটিউব চ্যানেলে আ প্রতি মাসে একটা মার্কেট আপডেট দেই। ওটা মোটামুটি একটা সামারি করে, এবং তখন পরের মাসটা আমিও বলি। তো এই অক্টোবরের যে আপডেটটা আমি দিয়েছিলাম, এটা গত বৃহস্পতিবারই আপডেটটা দেওয়া। সেখানে আমি বলেছি যে নভেম্বর মাসটা, আমি আগে ইমিডিয়েট টাইমটা দিয়ে শুরু করি। নভেম্বর মাসটা খুব ঠিকই যাবে। এটা শুধু নভেম্বর না, এটা হচ্ছে সামনের ইলেকশন পর্যন্ত। এখন ইলেকশন নিয়ে আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলছে, অনেক এক্সপেকটেশন, অনেক অ্যাজাম্পশন। না, আমরা আসলে কেউই আম মানে জানি না যে পলিটিক্যালি আসলে দেশের অবস্থা সামনে ২-৩ মাস কোন দিকে যাবে, কোন অস্থিরতা হবে কিনা, নাকি সব স্মুথলি হয়ে যাবে। আমরা আশাবাদী সব স্মুথলি হবে। কিন্তু একই সাথে এখানে একটা টেনশনও থাকবে মার্কেটে। সবকিছু টেনশনই মার্কেটে আসে। সেটা পলিটিক্যাল আনসার্টেনিটি হোক, ম্যাক্রো ইকোনমি হোক, ইভেন গ্লোবাল ইকোনমি হোক। যে আমরা যদি কখনো মনে হয় যে কোন আনসার্টেনিটি তৈরি হচ্ছে, কোন chaos হচ্ছে, কোন ভায়োলেন্স হচ্ছে দেশে ম্যাস লেভেলে, তখন কিন্তু মার্কেট ভালো করা পসিবল না। আবার একই সাথে আমরা যদি দেখি যে আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যাচ্ছি, ডিরেকশনে যাচ্ছি, সবকিছু কন্ট্রোলে আছে, তখন দেখা যাবে মার্কেট একটা কনফিডেন্স আসবে, মার্কেট একটা ভালো রেমেডি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এটা হচ্ছে ১ম জিনিস। আর সেকেন্ড থিং হচ্ছে, যেটা আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, আরো অনেক ফ্যাক্টর আছে, আমি এত কিছু বলে এটাকে লম্বা করব না। বাট সেকেন্ড একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেটটা ট্রেজারি বন্ডে আমরা দেখেছিলাম যে কমে আসতেছিল।
এবং অক্টোবরের মিড পর্যন্ত এটা মোটামুটি একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল, প্রতি সপ্তাহে ইন্টারেস্ট রেট ফল করছিল, যেটা মার্কেটের জন্য খুব একটা পজিটিভ জিনিস। ইন্টারেস্ট রেট ফল করলে শেয়ার মার্কেট সাধারণত ভালো দিন থাকে। মিড অক্টোবর থেকে আবার ইন্টারেস্ট রেট বাড়া শুরু হচ্ছে, তো এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে যে সামনে ইন্টারেস্ট রেটটা আসলে বাড়ে নাকি আবার আগের মতো ডাউন হওয়া শুরু করে। যদি এটা বাড়তে থাকে এটা মার্কেটের জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট হবে, আবার কিন্তু যদি কমতে থাকে এবং পলিটিক্যাল অবস্থা ভালো থাকে সেখানে আমি মনে করি মার্কেট একটা র্যালি আমরা পেতে পারি। জি। তো আমরা এমনিতেও দেখলাম গতকালকে একটা নিউজ আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক মেবি আইএমএফ কে একটা কমিটমেন্ট দিয়েছে যে জানুয়ারির মধ্যে বর্তমান ইনফ্লেশন যে রেটে বা যেই গতিতে আগাচ্ছে এভাবে আগালে জানুয়ারিতে হয়তো একটা রেট কাট দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো ইন্টারেস্ট রেটে আমরা একটা ভালো চেঞ্জ আশা করতে পারি, যদি রেট কাট হয় আর কি। ট্রেজারি বন্ডের রেটও হয়তো একটা ভালো চেঞ্জ আমরা দেখতে পেতে পারি। আপনি যেহেতু আপনার ইউটিউব চ্যানেলের কথা বললেন, আমি সেই ব্যাপারে চলে আসি। তো আপনি কেন আসলে এই যে ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে একটা ইউটিউব চ্যানেল খুলে, আমি আপনার ভিডিওগুলো দেখি, তো এই যে একটা চ্যানেল খুলে এখানে ভিডিও মেক করা, সচরাচর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলাকে আমরা এরকম কিছু করতে দেখি না। তো আপনি কেন এই জিনিসটা শুরু করলেন? এটা আসলে আমার আমি একটু আগে যেটা বললাম যে আমার লং টার্ম প্ল্যান হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করা, আমাদের দেশের মানুষকে ইনভেস্টমেন্টের ব্যাপারে এডুকেটেড করা, যেটা আমাদের দেশ অনেক পিছিয়ে আছে ইন্ডিয়ার তুলনায়, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। তো সেখান থেকে আমার আসলে চ্যানেল এর কথাটা মাথায় আসা, যে কমন অনেক কোশ্চেন আমাদেরকে মানুষজন যেগুলো করে থাকে, যারা ইনভেস্ট করে বা ইনভেস্টমেন্ট করতে আগ্রহী। আমার কাছে মনে হলো যে আমি তো তাহলে এই জিনিসগুলা ওয়ান টু ওয়ান না বলে আমি তো সবার কাছে ছড়িয়ে দিতে পারি, যাদের যাদের ভালো লাগবে তখন তারা দেখবে, সে যদি কিছু শিখে সেখানে তার জন্য ভালো, আমার জন্য ভালো। এটা পুরোপুরি যে এটা জিনিসটা আমার চ্যারিটি থেকে চিন্তা করে করা তা না, যে মানুষের কে শিখায় আমার বেনিফিট আছে। যত লোক শিখবে জানবে তাদের মধ্যে অনেকেই তখন হয়তো চাবে যে ইনভেস্ট করতে, তাদের মধ্যে অনেকেই হয়তো বা চাবে যে উনার কাছে ইনভেস্ট করি, আমার কাছে আমার ফান্ডে সে আসবে, অথবা অন্য ফান্ডেও যাক, অসুবিধা নাই, আমার ইন্ডাস্ট্রিরও বড় হচ্ছে, ইন্ডাস্ট্রি বড় হলে তো সেই বেনিফিট আমরা সবাই পাবো। সেখান থেকে এই চ্যানেলটা করা, এবং এই চ্যানেলটা আসলে করা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ আমি এখানে একটা রুটিন করে ভিডিও দিতে হয়, টপিক সিলেক্ট করতে হয়, আমার দেখা যায় এখানে একটা সময় চলে যায়। তো এটা আমি, বাট যেহেতু আমি দেখছি যে এখানে অনেকে রেসপন্স করছে অল্প সময়ের মধ্যে বা পছন্দ করছে, ওই উৎস থেকে আসলে এটা কন্টিনিউ করা। যদি এই উৎসটা না পেতাম বা ভবিষ্যতে যদি না পাই, তাহলে হয়তো বা আমি এখান থেকে আবার সরে আসবো। তো মূলত এই কারণেই আমি চাই যে মানুষজন এটার অ্যাওয়ারনেস বাড়ুক, এডুকেটেড হোক, এবং আমাদের ইন্ডাস্ট্রিটাও একই সাথে বড় হোক। জি, এটা আমার কাছেও মনে হয়েছে যে খুবই ভালো একটা উদ্যোগ। বিশেষ করে আপনার মতো একজন ফান্ড ম্যানেজারকে আমরা একটা প্ল্যাটফর্মে কাইন্ডলি জাস্ট ডেডিকেটেডলি পাওয়া, বা অনেকে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য এটা হয়তো বেশ বড় কিছু হতে পারে, বা তারা অনেক কিছু শিখতে পারে যদি তারা সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। যাই হোক, আপনি যেহেতু আহ, এই যে ইউটিউবে একটা মোটামুটি ভিডিও দিচ্ছেন, বা আপনি আরো বিভিন্ন জায়গায় ক্লাস বা বিভিন্ন ভাবে আসলে কমিউনিটির সাথে বা এডুকেটর হিসাবে আপনি বিভিন্ন জায়গায় এঙ্গেজমেন্ট করে থাকেন, তো আপনার কাছে কি মনে হয়েছে বাংলাদেশের রিটেল ইনভেস্টরদের কাছে একটা বড় মিসকনসেপশন কি, বা একটা মিসকনসেপশন নিয়ে যদি একটু আলোচনা করতেন? জি, কয়েকটা বড় মিসকনসেপশন আছে। একটা হচ্ছে, এটা নিয়েও কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা বা ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম যে শেয়ার মার্কেট অনেকে মনে করে জুয়ার মতো, লাকের মতো। এটা বিনিয়োগকারী থেকে সাধারণ মানুষ আরো বেশি মনে করে শেয়ার মার্কেট এটা তো জুয়া, এখানে তো কোনো ফান্ডামেন্টাল কাজ করে না, এখানে তো কিছুই কাজ করে না। তো এটা একটা মিসকনসেপশন। এখানে যে ডিসিপ্লিন, স্ট্র্যাটেজি, অনেক কিছু মিলে, এখানে ফান্ডামেন্টালও দেখা যায় যে আপনি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন আরেকজনের তুলনায়, অথবা আপনি লস যখন মার্কেট আছে আপনি লসও অনেক বেটার প্রোটেক্ট করতে পারবেন আরেকজনের তুলনায় আপনার এডুকেশনের মাধ্যমে। অনেকে এই জিনিসটা নিট মনে করে না, তারা মনে করে শেয়ার মার্কেট মানে এটা যে কেউ একটা অ্যাকাউন্ট খুললো, ট্রেড করা শুরু করে দিল। আর বড় যেই মিসকনসেপশন আমার কাছে মনে হয়, মানুষজন মনে করে যে আমার কাউকে ধরতে হবে প্রফিট করার জন্য, যে আমি অমুক ভাই, অমুক ট্রেডার, তার সাজেশনে আমি যদি চলি, বা অমুক কি কিনতেছে এটা আমি জানতে পারলে আবার অনেক লাভ হয়ে যাবে। তো এই জিনিসটা থেকে
মানুষ ফোকাস করতে যে দেখা যায় নিজে আসলে এডুকেট ওইভাবে নিজেকে করতে চায় না। সে শর্টকাট খোঁজার চেষ্টা করে যে কার কাছ থেকেই না খবর পাবো, যে কোন শেয়ারটা কিনবো, কখন বিক্রি করবো। এটা আসলে লং টার্মে আমি দেখি না যে কেউ এইভাবে বছরের পর বছর ভালো করতে পারছে। একবার হয়তো প্রফিট করেছে, পরে আবার একবার সব খেয়ে ফেলে উল্টো লসে চলে গেছে। তো আমি মনে করি যে শেয়ার মার্কেটে মানুষের যে এই ধারণাটা যে এখানে আসলে জানার কিছু নাই বা এখানে জানার ওরকম দরকার নাই, এটা অনেকেই মনে করে এবং আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তারা শেয়ার কিনতে চায়। আর সেই সাথে হচ্ছে ইমোশনাল কন্ট্রোলটাও রিটেলদের মধ্যে আমি দেখছি যে খুব কম থাকে। তারা চিন্তা করে যে আচ্ছা আহ, আমি ভয় পেয়ে যায় বা গ্রিডি হয়ে পড়ে অনেক সময়, পেশেন্সটা রাখতে পারে না। এই জিনিসগুলোর কারণেও দেখা যায় তারা অনেক সময় ওইভাবে প্রফিটটা করে উঠতে পারে না। আমি মনে করি এই ব্যাপারগুলাই সবচেয়ে বড় একটা মিসকনসেপশনও বলতে পারি বা দুর্বলতা বলতে পারি। আচ্ছা, এবার কেউ যদি আসলে এই দুর্বলতাগুলা এড়ানোর জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায়, সো যে প্রথমবারের মতো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, যে কোনো একটা ফান্ডেই হতে পারে, সো ওই ফান্ডে যে কোনো একটা ফান্ডে ইনভেস্ট করার আগে তার কি কি বিষয়গুলো দেখা আর জানা দরকার বলে আপনি মনে করেন? আচ্ছা, এটাও আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে কি করে আপনি ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা ওপেন এন্ড ফান্ড চিনতে পারবেন। সবচেয়ে আগে দেখতে হবে হচ্ছে সে কিসের জন্য কোথাও ইনভেস্ট করবে, রিটার্ন। তো তার রিটার্নটা তখন চেক করে দেখবে। এটা একই রকম, সে যখন ডক্টর দেখাতে যায় সে দেখার চেষ্টা করে ডক্টরের রেপুটেশন কেমন, সে আগে কতজন রোগীকে ভালো করতে বোঝার চেষ্টা করে, বেশিরভাগ রোগী কি তার কাছে যে সুস্থ হয়ে আসছে নাকি তাদের ফিডব্যাক ভালো ছিল না। আপনি যখন ফান্ড ম্যানেজারের কাছে টাকা দিবেন, ফান্ড ম্যানেজমেন্ট কিন্তু খুব পার্সন ড্রিভেন একটা জিনিস। কোম্পানি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পার্সনটাকে। খুব নাম করা কোম্পানি, কিন্তু যে পার্সন ফান্ড ম্যানেজ করতেছে সে হয়তোবা ওইভাবে ফান্ডটা ম্যানেজ করতে পারছে না। তো তখন কিন্তু নাম করা কোম্পানি হলেও লাভ হবে না এখানে। এটা তো ওয়ান ম্যান শো। একজন যে খুব ভালোভাবে ফান্ডটা ম্যানেজ করতে পারে, তার টিম থাকবে, তার রিটার্নটা আসলে এখানে কোম্পানি পারফরমেন্স হবে, রিটার্নের পারফরমেন্স হবে। তো তার দেখতে হবে এখানে মেইন যে ফান্ড ম্যানেজার, যার যে ডিসিশন মেকার ইনভেস্টমেন্টে, তার ট্র্যাক রেকর্ড কেমন ছিল, কোম্পানির ট্র্যাক রেকর্ড কেমন ছিল, সেই সাথে তার ট্র্যাক রেকর্ড কেমন ছিল, যে সে গত 10 বছরে সে কিরকম রিটার্ন দিয়ে আসে তার ইনভেস্টরকে, বা সে যখন দায়িত্বে ছিল সেটা যেখানে থাকুক। এই জিনিসটা হচ্ছে তার হচ্ছে প্রথম জিনিস দেখা দরকার, ট্র্যাক রেকর্ড। এটা দেখা খুব সহজ। যে কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে গেলে, সেই মিউচুয়াল ফান্ড সেকশনে গেলে তখন তার ফান্ডের হিস্টোরি, নেট অ্যাসেট ভ্যালুটা দেখতে পাবে। তখন সে দেখবে যে তার নেট অ্যাসেট ভ্যালুতে রিটার্ন কত ছিল, বিভিন্ন পিরিয়ডে সে চেক করে দেখবে। একই সাথে সেই রিটার্নটার সাথে সে ওই সময় কি ডিভিডেন্ড দিয়েছে সেটা যোগ করে দেখবে যে কত রিটার্ন সে অ্যাকচুয়ালি দিয়েছে। তখন সে যদি দেখলো এই ফান্ড ম্যানেজার গত 10 বছরে এবারে যে 14% রিটার্ন দিচ্ছে, তখন সে বুঝতে পারে না ঠিক আছে তাহলে তখন ভালো রিটার্ন, কারণ গত 10 বছরে তো মার্কেট এভাবে ভালো ছিল না, মার্কেট এই সময় বরঞ্চ ডাউন ছিল। তখন সে কনসিডার করতে পারে ঠিক আছে ওনার কাছে বিনিয়োগ করা যেতে পারে। প্রথম জিনিস হচ্ছে রিটার্নটা চেক করা। সেকেন্ড দেখতে হবে তাদের রেপুটেশন কিরকম, কারণ আপনি কোথাও টাকা রাখছেন, সেই টাকাটা আপনি কোথায় রাখছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তারা কতটা রেপুটেটেড, তার কোনো ব্যাক রেকর্ড আছে কিনা, হ্যাঁ, তার নামে কোনো স্ক্যাম ছিল কিনা, যে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা এখানে ম্যানেজ করছে, সেটা বোর্ড হোক অথবা টপ ম্যানেজমেন্ট হোক, এগুলো চেক করে দেখা। যদি মনে হয় না তার রেপুটেশন ঠিক আছে, তাহলে মনে হবে যে ঠিক আছে, আবার সে আবার টাকা নিয়ে পালিয়ে যাবে। যে এখন অনেক ব্যাংকে দেখা যায় মানুষ টাকা তুলতে পারছে, হ্যাঁ, ব্যাংকে তো রেগুলেটেড হওয়ার পরে। তো কিন্তু এই জন্য তার এই বোর্ড এবং এটা, বোর্ডে কারা আছে, টপ ম্যানেজমেন্টে কারা আছে, এই জিনিসগুলো যাচাই বাছাই করতে হবে তারা মানুষ হিসাবে কিরকম, তাদের এরকম কোনো হিস্টোরি আছে কিনা তার সম্ভাবনা আছে। আর কিছু শর্ট ওয়ে আছে বোঝার, যেমন হচ্ছে নর্মালি মিউচুয়াল ফান্ডে ব্যাড ইনভেস্টমেন্ট গুলো যেগুলো হয়ে থাকে, এগুলো দেখা যায় নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করে, যদিও বর্তমানে এসিসি এটা অ্যালাউ করে না, বাট অনেক মিউচুয়াল ফান্ড আগে করেছে। তো সে পোর্টফোলিওতে দেখতে পারে তার এরকম কোনো নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করেছে কিনা। এটা একটা রেড সিগন্যাল, হ্যাঁ, এটা মানে যে সে খারাপ 100% না, বাট ইটস এ রেড সিগন্যাল। তখন তারা আরো যাচাই বাছাই করতে হবে যেটা কেন করলো, কি কোম্পানি। তারপর দেখতে হবে যে আপনি সেই কোম্পানি এক্সট্রা কোনো ইয়ে করছে কিনা, মানে এক্সপেন্স রাখছে কিনা ফান্ড থেকে। এটা যদি কোনো কোম্পানি সে ফরমেশন এক্সপেন্সটা দেখে, যে আছে এখানে সে 15 লাখ টাকা খরচ করলো, কিন্তু আরেকটা মিউচুয়াল ফান্ড দেখলাম এখানে 50 লাখ টাকা খরচ করলো, কেন এখন 3 গুণ 4 গুণ খরচ হলো? এখানে তো জাস্ট প্রসপেক্টাস ছাপাবে, এই করবে, হ্যাঁ, এত তো ভ্যারিয়েশন হওয়ার কথা না। তখন তো আমাদের একটা ইয়ে হতে পারে যে তাহলে কি সে এক্সপেন্স ওভার চার্জ করতেছে,
এটা একটা টেন্ডেন্সি বোঝা যায়। তো এরকম কিছু জিনিসতে যাচাই করার জন্য আমার মনে হয় ওয়ে আছে। আর মেইনলি হচ্ছে প্রথম জিনিস হচ্ছে সেটা যে রিটার্নটা দেখেন, ট্র্যাক রেকর্ডটা দেখেন। ফান্ডের অথবা মেইন ফান্ড ম্যানেজার। আচ্ছা, এই যে মানে আপনি তো অনেকদিন ধরে মার্কেটে মিউচুয়াল ফান্ড সেক্টরে বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সেক্টরে অনেকদিন ধরে আছেন, সো সব মিলিয়ে আপনার কাছে কমন মিস্টেক যেটা মনে হয়েছে যে রিটেল ইনভেস্টররা সাধারণত করে থাকে কিন্তু প্রফেশনালসরা করে না, এরকম জাস্ট ছোট্ট একটা মিস্টেক যদি আমাদেরকে বলতেন। ডিসিপ্লিন। দেখা যায় প্রফেশনাল ইনভেস্টররা যদি আসলে সে প্রফেশনাল হয়ে থাকে তাহলে তার একটা গাইডলাইন থাকবে। আপনি যখন ফ্রেমওয়ার্কের কথা বললেন তার একটা ফ্রেমওয়ার্ক থাকবে। তার কিছু কি করবো না এটার একটা চেক লিস্টের মতো থাকবে এবং সে ওই ডিসিপ্লিনটা মেনটেন করবে। সেটা তার যে স্টাইলই হোক। অনেকে আছে যে সে শেয়ার প্রাইস অনেক পড়ে গেলে ওভারসোল্ড হয়ে গেলে তখন সে শেয়ারে পজিশন নেয়। ওভারসোল্ড বলতে আমি টেকনিক্যালি মিন করছি না, বা তার কাছে মনে হচ্ছে একটা ভ্যালু বাই। আর অনেকে আছে মোমেন্টামের মধ্যেই ইনভেস্ট করে। দুজনেই টাকা বানাচ্ছে যদি তার স্ট্র্যাটেজি ঠিক থাকে, তার ডিসিপ্লিন ঠিক থাকে। তো এই ডিসিপ্লিনটা আমি মনে করি যে প্রফেশনালদের মধ্যে কমন, যদি সে আসলেই ভালো ফান্ড ম্যানেজার হয়ে থাকে। কিন্তু রিটেলদের মধ্যে ডিসিপ্লিন জিনিসটা দেখা যায় সাধারণত ভালো থাকে না। এটা হচ্ছে বিগ ডিফারেন্স। জি, তো বর্তমানে একজন রিটেল ইনভেস্টর যদি 1 থেকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনভেস্ট করতে চায়, আমরা যেহেতু রিটেল ইনভেস্টর নিয়েই সাধারণত কথা বলে থাকি, সো 1 থেকে 5 লাখ টাকা বা 10 লাখ টাকা যদি কেউ ইনভেস্ট করতে চায়, কোথায় ডিপ্লয় করলে সেটা বা আপনি যদি তাকে সাজেস্ট করেন, তাহলে তাকে কোথায় সেটা ডিপ্লয় করতে বলবেন আসলে? আচ্ছা, এটা খুব স্টেট কাট অ্যান্সার নাই কিন্তু, হ্যাঁ। কারণ দেখেন এখন রিটেল ইনভেস্টর যে সবচেয়ে প্রথম জিনিসটা জানতে হবে তার বয়স কত, তার সোশ্যাল অবস্থা কি, এবং তৃতীয়ত যেটা খুব ইম্পর্টেন্ট তার রিস্ক ক্যাপিটাল কত। আমি যদি এই তিনটা ফ্যাক্টর নিয়ে বলি, যেমন যার বয়স কম, এটাতে ইউনিভার্সালি একটা রুল হচ্ছে বয়স যত কম তুমি স্টক মার্কেটে তত বেশি ইনভেস্ট করবে। এটাতে একটা ফর্মুলা অনেকে ইউজ করে 100 মাইনাস ইউর এজ, অথবা এখন অনেকে 120 মাইনাস ইউর এজ বলে। লাইক তোমার বয়স যদি 30 বছর হয় তাহলে 100 থেকে মাইনাস করলে 70, মানে 70% টাকা তুমি এখন ভালো স্টকে বা ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। এটা পিছনে লজিকটা হচ্ছে বয়স যখন কম হবে সে যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে, এমন হতে পারে এরপর 2-3 বছর তার মার্কেট খারাপ গেল, সেটা লস হয়ে গেল, আর সে যেহেতু অনেকদিন বাঁচবে এরকম এক্সপেকটেশন আছে, সেক্ষেত্রে যেটা হবে যে তার এই লসটা হলো এটা সে কাভার করে আলটিমেটলি দেখা যাবে স্টক মার্কেটের রিটার্ন ভালো কোম্পানিতে ভালো ফান্ডে এফডিআর বা এরকম ফিক্সড ইনকামে বেটার হয়। তো সে ফিউচারে তার আলটিমেট রিটার্নটা দেখা যাবে বেটার রেটের রিটার্ন আসবে, সে ওই টাইমটা পাবে। বয়স বেড়ে গেলে একইভাবে তার তখন হয়তোবা অতদিন সেই সময় নাও পেতে পারে, এই জন্য তখন স্টক মার্কেটে ইনভেস্টমেন্টটা কমিয়ে নিয়ে আসতে পারে। সেকেন্ড হচ্ছে আহ যেটা বললাম যে আপনার রিস্ক অ্যাপিটাইট, এই রিস্ক অ্যাপিটাইটটাও হচ্ছে খুব একটা মানে বড় একটা বিষয়। বড় বিষয় মানে সবার রিস্ক অ্যাপিটাইট কিন্তু এক না। আমার অনেক বন্ধু বান্ধব আছে যে দেখা যায় 1% লস হলে তার মানে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, তার ঘুমাতে পারে না, এবং সে নার্ভাস হয়ে যায়। ইনভেস্ট করার আগে থেকে সে নার্ভাস থাকে, করার পরে আরো নার্ভাস হয়ে যায়। তার আসলে অত বেশি ইনভেস্ট করা উচিত না, কারণ তার মনের শান্তিটা নষ্ট হবে। সে ওই রিস্কটা নেওয়ার মতো তার ক্যাপাসিটি নেই। সবার ক্যাপাসিটি একরকম থাকবে না, পার্সোনালিটি এক হবে না। তার তখন উচিত হচ্ছে শেয়ার মার্কেটে ইনভেস্ট কম করে ফিক্সড ইনকামের দিকে তার ইনভেস্টমেন্টটা বেশি করে, যদি সে খুব ভয় পেয়ে থাকে এই ফিনান্সিয়াল ম্যাটারে। আরেকটা বললাম সোশ্যাল স্ট্যাটাস। এখন যেই মানুষ তার দেখা যাচ্ছে অনেক ব্যাকআপ আছে, তার ফ্যামিলি ব্যাকআপ হোক, তার একটা স্টেবল জব হোক, সে কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা তখন তার বেশি থাকবে। আর যে দেখা যাবে তার ওইভাবে তার ওই রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা নাই, তার ফ্যামিলি অব্লিগেশন আছে, তার এখন ফ্যামিলি ব্যাকআপ নাই, সে যদি তখন খুব অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করে ফেলে এবং তার কল যদি ভুল হয়, সে একটা বড় বিপদে পড়ে যাবে। তো সোশ্যাল স্ট্যাটাসে এই জিনিসগুলো মেলে আমার মনে হয় তার ইয়েটা করা উচিত। আপনি যদি আমাকে সিম্পলি বলতে পারেন যে 10 লাখ টাকা কারো কাছে থাকলে তার কোথায় ইনভেস্ট করা উচিত, আমি ধরে নিয়েছি সে একজন 32 বছর বয়স্ক একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা, এবং তার যদি একটা স্টেবল ইনকাম থাকে যেটাতে সে তার মাস চালিয়ে যেতে পারে, কিছু সেভিংসও রাখতে পারে, সেই ক্ষেত্রে আমি মনে করি এই 10 লাখ টাকার মধ্যে সে 6 লাখ টাকা খুব ভালো ওপেন মিউচুয়াল ফান্ডে, অথবা সে যদি যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকেন বা নলেজ থেকে থাকেন ভালো স্টক কিনে রাখতে পারেন, এবং সে বাকি 4 লাখ টাকা যেটা হচ্ছে সে ফিক্সড ইনকাম অর্থাৎ ভালো এফডিআর ট্রেজারি বন্ড, যদি সে ইন্টারেস্ট বিয়ারিং কিছু ইনভেস্ট করতে তার আপত্তি না থাকে ইসলামিক কারণে,
সেখানে রাখতে পারেন। আর এর বাইরেও আমি মনে করি একজন এটা বিনিয়োগ না, বাট সবারই একটা এমার্জেন্সি ফান্ড রাখা উচিত, যেটা হচ্ছে বিপদ আপদে যাতে সেটা ব্যাকআপ দেয়। এবং এমার্জেন্সি ফান্ড একটা রুলও আছে, যেটা রিকমেন্ড করে যে কমপক্ষে কারো 3 মাসের যে মান্থলি এক্সপেন্স সেই পরিমাণ টাকাটা এমার্জেন্সি ফান্ডে, এটা একটা রেগুলার ব্যাংক অ্যাকাউন্টে বা জমা হিসেবে রেখে দেওয়া উচিত মিনিমাম 3 মাসে। জি, ধন্যবাদ। আমরাও এই বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে। সো আমাদের চ্যানেলে কেউ যদি দেখতে চায় সেখানে হয়তো দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে। যাই হোক, আমরা আমাদের শো এর অলমোস্ট শেষের দিকে, আমরা একদম লাস্ট দিকে একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড করে থাকি। সো আমরা আপনার কাছে জাস্ট এক কথায় কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাবো। সো প্রথমে যদি আপনার কাছে জানতে চাই, আপনি যে ফান্ডগুলা ম্যানেজ করেছেন এর মধ্যে কোন ফান্ডটা নিয়ে আপনি সবচেয়ে বেশি প্রাউড ফিল করেন? বর্তমান ফান্ড ইনভেস্টিভ গ্রোথ ফান্ড। আচ্ছা, আর দেন আপনি কোন সেক্টরে নেক্সট 5 to 10 ইয়ার্স এর জন্য বুলিশ ফিল করতেছেন? ফার্মাসিউটিক্যাল। আচ্ছা, আর পরবর্তীতে একজন গ্লোবাল ইনভেস্টর আর ফান্ড ম্যানেজারের নাম যদি বলতেন যাকে আপনি অ্যাডমায়ার করেন? পিটার লিঞ্চ। পিটার লেঞ্জ। আর একটা বই, পডকাস্ট অর ভিডিও যেটা বাংলাদেশী প্রত্যেকটা ইনভেস্টরের দেখা অর পড়া উচিত মনে করেন, এরকম কিছু যদি থাকে? আমার চ্যানেল ইনভেস্টিভ গ্রোথ ফান্ড, ইনভেস্টিভ অ্যাসেট ম্যানেজমেন্ট। Sure. আর আর বই, আর বই হচ্ছে যদি বিগিনার হয়ে থাকে তাহলে সে হাউ টু মেক মানি ইন স্টকস, উইলিয়াম ওনেল, এটা দিয়ে শুরু করতে পারে। আর পরবর্তীতেও আরো অনেক বই আছে, যেমন ট্রেড লাইক স্টক মার্কেট উইজার্ড, এটার অনেকগুলো ভলিউম আছে। আমি মনে করি এটাতে পড়লে সে, এটা একটু পরে যদি পড়ে, বিভিন্ন ফান্ড ম্যানেজারের সাইকোলজি গুলো বুঝতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আর জাস্ট একটা পার্সোনাল কোশ্চেন, সেটা হলো যে ফাইন্যান্সের বাইরে আপনাকে কোন জিনিসটা মোটিভেটেড রাখে? ট্রাভেলিং, আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। বাহ! তো আমাদের র্যাপিড ফায়ারে এই কোশ্চেন গুলাই ছিল মোটামুটি। জাস্ট লাস্ট একটা ক্লোজিং থট হিসাবে আপনি যদি রিটেল ইনভেস্টরদের জন্য এই 25-26 সালের একটা অ্যাডভাইস বা কোনো উপদেশ, মানে অ্যাডভাইস ও সাজেশন যদি থাকে তাহলে যদি দিতেন। জি, আমি মনে করি যে আমাদের সবারই এখন কনসাস থাকতে হবে। কনসাস মানে আমি বলছি না যে ভয় থাকতে হবে, কিন্তু কেয়ারফুল। কারণ এখন অনেক ইভেন্ট আমাদের বিয়ন্ড ফোরকাস্ট, অনেক চেঞ্জেস এখন সামনে হতে থাকবে। তো চেঞ্জেস এর সাথে সাথে আমাদেরকে ম্যাচ করে করে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় ডিসিশন নিব, পরে দেখবো যে না, আমি যেরকম ভাবছিলাম সেরকম তো হয়নি। সেটা যদি পজিটিভ হয় তখন আমাকে আরো আবার ফান্ডে বা আমার ইনভেস্টমেন্টের পজিশন বাড়াতে হবে, আর পোর্টফোলিও রিঅ্যালোকেশন করতে হবে। আবার যদি নেগেটিভ হয় সেটা কাট ডাউন করে নিয়ে আসতে হবে। মূল কথা হচ্ছে আপনারা, মার্কেট একই সাথে এখন অনেক চিপও আছে, অনেক ক্ষেত্রে এখন অনেক আন্ডার ভ্যালু, ফান্ডামেন্টালি সেগুলো অনেক পোটেনশিয়াল আছে। আবার এট দ্য সেম টাইম এখন একটা পলিটিক্যাল আনসার্টেনিটি আছে, এখন ম্যাক্রো ইকোনমিতে কিছু স্টেবল আছে। তো এখানে একটা দোটানা টাইপের অবস্থা। এই জায়গাগুলোতে আমাদেরকে ভয় না পেয়ে প্রিপেয়ার থাকতে হবে যে আমি কোন সিনারিওতে গেলে আমি কিভাবে আমার ইনভেস্টমেন্টটা সিলেক্ট করব। অনেক সময় আমাদের লসও হতে পারে, সেই লসটা আমি কতটুকু পর্যন্ত নিব সেই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, নাকি আমি তখন আরো আমার পজিশন বাড়াবো সেটা মাথায় রাখতে হবে। আমার কাছে মনে হয় যে এই সামনের বছরে আমরা বেশ কিছু ভালো অপরচুনিটি পাবো, এবং হয়তো এটা এই বছরও পেতে পারি, কারণ গত 2 মাসেও মার্কেট কারেকশন হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে দেশের অবস্থা, আমার এই 2 মাস একটা মোটামুটি ভালো কারেকশন হয়েছে, এখান থেকে একটা রিটার্ন দেওয়ার পসিবিলিটি আছে সামনে এই মাসেরই হয়তো বা শেষের দিকে, মাঝামাঝিতে। কিন্তু যেটা বললাম যে আমাদেরকে এটা কোনো কিছু ফর শিওর বলা যায় না। শেয়ার মার্কেট কেউ ফোকাস করতে, মানে প্রেডিক্ট করতে পারে না ফিউচারে কি হবে, মানে অনেক ভ্যারিয়েবলস। বাট আমরা কি হলে আমরা কি করবো সেই জিনিসটা আমরা ঠিক করে রাখতে পারি। আমি মনে করি আপনারা যদি প্রিপেয়ার থাকেন এবং নিজেকে এডুকেট করাটা খুব ইম্পর্টেন্ট, সেই দিকে আপনারা সবাই ফোকাস করবেন আমি আশা করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে লম্বা একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি এই এপিসোডটা বা আপনার কথাগুলো শুনে অনেকেই উপকৃত হতে পারবে। তো আমাদের অডিয়েন্স যারা রয়েছে বা যারা আমাদেরকে প্রথমবারের মতো দেখছে, তাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, এবং একই সাথে ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্টের ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর নিচে দেওয়া থাকবে, এবং এই ভিডিওতে আপনি কোলাবোরেটর হিসেবেও তাদেরকে পাবেন। তো অবশ্যই আমাদের অডিয়েন্সরাও গিয়ে ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর সেখান থেকেও হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।